শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মেঘনা, কুমিল্লা। বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, অর্থাৎ একটা প্রোগ্রাম করার জন্য আমাকে বেসিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে যে একটা সি প্রোগ্রামে একটা বেসিক স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কি। যে কোনো কাজ করার জন্য যেন একটা কাঠামোর প্রয়োজন, ঠিক তেমনি সি প্রোগ্রাম করার জন্য এটি কাঠামোর প্রয়োজন। এটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং। এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন। এবং মেইন ফাংশন সেকশনটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ডিক্লারেশন পার্ট, এক্সিকিউশন পার্ট। আমরা যদি একটু খেয়াল করি, ডকুমেন্টেশন সেকশনটা ব্যবহার করা হয়েছে মূলত মন্তব্য লেখার জন্য, আর লিঙ্ক সেকশন ব্যবহার করা হয়েছে হেডার ফাইল যুক্ত করার জন্য। আমার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্ক সেকশন, অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম করব, প্রোগ্রাম করার জন্য আমাকে কতগুলো হেডার ফাইল সংযুক্ত করতে হয়, এই হেডার ফাইল সংযুক্ত করার জন্য মূলত লিঙ্ক সেকশনটা ব্যবহার করা হয়। এখানে ডেফিনেশন সেকশনটা যেটা ব্যবহার করা হয়েছে, এই ডেফিনেশন সেকশনটা মূলত ধ্রুবক মানের জন্য, অর্থাৎ যে সকল মান কনস্ট্যান্ট পরিবর্তন হয় না, সেই সকল মান ব্যবহার করার জন্য এই ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করা হয়। আর গ্লোবাল ডিক্লারেশন সেকশনটা ব্যবহার করা হয় মূলত গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ যে সকল ভেরিয়েবলটা দুইটা ফাংশনেই ব্যবহার করা যায়, সেই সকল ক্ষেত্রে মূলত গ্লোবাল ডিক্লারেশন ব্যবহার করা হয়। আমাদের মূল কাজ হবে মেইন ফাংশন থেকে। এই মেইন ফাংশনের দুটো অংশ, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। এই ডিক্লারেশন পার্ট হচ্ছে আমি যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামের মধ্যে ইনপুট এবং আউটপুট, এবং সেই ইনপুট আউটপুট মানগুলো কী ধরনের সেটা ডিক্লেয়ার করা, ঘোষণা করতে হবে আমাকে। এই ডিক্লারেশন পার্টের মধ্যে আমার ইনপুট আউটপুট মান কী ধরনের হবে, সেটাকে ইন্টিজার টাইপ না ফ্লোট টাইপ, এটা ঘোষণা করতে হবে এই ডিক্লারেশন পার্টের মধ্যে। আর এক্সিকিউশন পার্টের মধ্যে আমার কাজটা প্রসেসিং হবে। বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, এখানে আমরা একটু আগে যেটা আলোচনা করে আসছিলাম যে লিঙ্ক সেকশন আর মেইন ফাংশন। এই লিঙ্ক সেকশনটা ছিল কিসের জন্য? হেডার ফাইল সংযুক্ত করার জন্য। এখানে আমরা একটা হেডার ফাইল সংযুক্ত করেছি, সেটা হচ্ছে গিয়া #include_studio.h, stdiu.h। এটা হচ্ছে আমার একটা হেডার ফাইল। এই হেডার ফাইল সংযুক্ত করার জন্য আমরা এখানে লিঙ্ক সেকশন ব্যবহার করছি। এবার হচ্ছে মেইন ফাংশন। এই মেইন ফাংশনটাকে আমরা বলছিলাম দুইটা পার্ট, একটা ছিল এক্সিকিউশন পার্ট আর একটা ছিল ডিক্লারেশন পার্ট। আমরা এখানে ডিক্লারেশন পার্টের মধ্যে বলতেছি যে ইন্ট এবং ফ্লোট, অর্থাৎ ডিক্লারেশন পার্টের মধ্যে আমার দুই ধরনের ভেরিয়েবল ঘোষণা করা হয়, সেটা হচ্ছে কি ইন্ট অথবা ফ্লোট। সেটা আরও কয়েক ধরনের ভেরিয়েবল আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আর এখানে যেটা ক্লিয়ার স্ক্রিন আর গেটসিএইচ, ক্লিয়ার স্ক্রিনটা হচ্ছে একটা ডিসপ্লেটিকে পরিষ্কার করার জন্য, আর গেটসিএইচ ফলাফলটাকে ধরে রাখার জন্য। এটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতেছি, এই অংশটা হচ্ছে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারের, অর্থাৎ এই অংশটাকে ফলো করে আমাকে কি করতে হবে? প্রোগ্রাম করতে হবে। এখানে অবশ্যই আমাকে একটা হেডার ফাইল ঘোষণা করতে হবে এবং সেখানে মেইন ফাংশন ঘোষণা করতে হবে। ক্লিয়ার স্ক্রিন আমি ঘোষণা না করলেও হবে, কিন্তু আমাকে এখানে এই ডিক্লারেশন পার্ট, এই অংশটা আমাকে প্রোগ্রাম বিশ্লেষণ। আমরা একটু আগে যে অংশটা নিয়ে আলোচনা করতেছিলাম বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারটাকে এখন আমরা যদি প্রোগ্রামে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কী হচ্ছে? আমরা দেখো স্ট্রাকচারের মধ্যে ছিল আমরা এখানে লিঙ্ক সেকশন আলোচনা করেছিলাম। লিঙ্ক সেকশন, আর লিঙ্ক সেকশনের মধ্যে কি #include_studio.h আমরা একটা হেডার ফাইল ঘোষণা করেছি। মেইন সেকশনের মধ্যে ভয়েড মেইন ফাংশন ঘোষণা করেছি, আর ক্লিয়ার স্ক্রিন আর ইন্ট আই সাম এন্ড সাম, এটা ছিল আমার ডিক্লারেশন পার্ট। আমরা ছিল কি মেইন ফাংশনটা দুইটা পার্ট ছিল, একটা ছিল ডিক্লারেশন পার্ট আর একটা ছিল এক্সিকিউশন পার্ট। এই ডিক্লারেশন পার্টের মধ্যে আমি এখানে
ইন্ট আই এন্ড সাম, অর্থাৎ আমার এই ডিক্লারেশন করার মধ্যে কি ধরনের ভেরিয়েবল এবং সেই ভেরিয়েবলটা ইন্টেড না ফ্লোটে এটা আমার ঘোষণা করতে হবে এই ডিক্লারেশন করার মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট লিখছি, এখানে এই ইন্ট হচ্ছে আমার ইন্টিজার টাইপ, অর্থাৎ পূর্ণসংখ্যাটা কিওয়ার্ড, আর আই এন্ড সাম হচ্ছে আমার ভেরিয়েবল। যেহেতু আই এন্ড সাম আমার পূর্ণসংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে এইটি ঘোষণা করি। এরপর হচ্ছে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ n। যেহেতু আমার এই প্রোগ্রামটা করার জন্য একটা সংখ্যার প্রয়োজন, একটা মানের প্রয়োজন, অর্থাৎ আমি কত পর্যন্ত যোগ করব, সেক্ষেত্রে আমাকে একটা ভ্যালু দিতে হচ্ছে কি n। আমরা এই জন্য লিখছি প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ n স্ক্যানএফ মডুলাস ডি অ্যাড্রেস n, অর্থাৎ আমরা যেহেতু এখানে একটা ভ্যালু, একটা মান দিয়েছি n, এই মানটা কি ধরনের মান, সেটা হচ্ছে ডেসিমাল টাইপ অর্থাৎ ইন্টিজার টাইপ। সেই ক্ষেত্রে আমরা এখানে ঘোষণা করছি মডুলাস ডি, আর যেহেতু মানটা কোথায় থাকবে তার জন্য আমাকে লিখতে হচ্ছে অ্যাড্রেস। সাম ইকুয়াল 0, অর্থাৎ যে কোনো যোগফল করার জন্য শুরুতে আমাকে কি করতে হবে, সাম ইকুয়াল 0, অর্থাৎ যোগফলটাকে শূন্য ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে আমরা যোগফলটাকে শূন্য ঘোষণা করে দিলাম। ফর i ইকুয়াল 1, এটা ছিল আমার একটা লুপ, অর্থাৎ আমরা এই প্রোগ্রামটা করার জন্য তিনটা লুপ ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমরা এখানে ফর লুপ ব্যবহার করেছি। এই ফর লুপের মধ্যে তিনটি অংশ, একটা কি আরম্ভ বা শুরু, শর্ত বা সর্বশেষ মান, আর হচ্ছে বৃদ্ধি বা হ্রাস। অর্থাৎ আমি আমার এই প্রোগ্রামটা কত থেকে, অর্থাৎ আমি যে যোগ করব সেই যোগটা কত থেকে শুরু হবে, এটি হচ্ছে আরম্ভ বা শুরু, এবং সেই সর্বশেষ মান, অর্থাৎ আমি কত পর্যন্ত যোগ করব, এটা হচ্ছে আই লেস দেন ইকুয়াল 100, অর্থাৎ আমি 100 পর্যন্ত এখানে যোগ করব, এবং কত করে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। আমার এখানে আই প্লাস প্লাস, অর্থাৎ এক এক করে বৃদ্ধি বা হ্রাস পাবে। আমরা এখানে এটি বাংলা লিখে দিচ্ছি, ফর লুপের তিনটি অংশ, আরম্ভ বা শুরু, শর্ত বা সর্বশেষ মান, বৃদ্ধি বা হ্রাস। এরপরে সাম ইকুয়াল সাম প্লাস, এটা হচ্ছে আমার যোগ, অর্থাৎ যোগ করার যে সূত্র, সেই সূত্র হচ্ছে আমার এটা সাম ইকুয়াল সাম প্লাস আই। প্রিন্টএফ মডুলাস ডি ইজ সাম, এটা হচ্ছে আমার যোগফল, অর্থাৎ আমি ফলাফলটাকে প্রকাশ করার জন্য এখানে প্রিন্টএফ একটা ফাংশন ব্যবহার করছি, যেটা মডুলাস ডি। মডুলাস ডি হচ্ছে কি পূর্ণ সংখ্যার, সাম হচ্ছে আমার ফলাফল, গেটসিচ হচ্ছে ফলাফলকে ধরে রাখার জন্য। এই হচ্ছে আমার একটা প্রোগ্রাম। আমরা যদি একটু খেয়াল করি তাহলে প্রোগ্রামটাকে আরো সহজে বুঝতে পারবো। দেখি পরের টপিকসে কি আছে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 100 সিরিজটির যোগফল বের করার সি প্রোগ্রাম। হ্যাশ ইনক্লুডস টু ডট এইচ, এটা হচ্ছে আমার হেডার ফাইল, ভয়েড মেইন ফাংশন, ক্লিয়ার স্কিম, ইন্ট আই সাম। এখানে আই সাম যেহেতু আমার পূর্ণ সংখ্যার একটি ভেরিয়েবল, সেক্ষেত্রে আমরা এখানে ইন্ট ঘোষণা করেছি। যদি সেটা ভগ্নাংশ হতো তাই আমরা লিখতাম ফ্লোট। সাম ইকুয়াল 0, যেহেতু আমরা যোগফল শুরুতে শূন্য, সেক্ষেত্রে আমরা ঘোষণা করছি সাম ইকুয়াল 0। আমরা কাজটা করেছি ফর লুপ ব্যবহার করে, সেই জন্য লিখছি ফর i ইকুয়াল 1। এই ফর লুপের তিনটি অংশ, প্রথম অংশ হচ্ছে আরম্ভ বা শুরু, অর্থাৎ কত থেকে শুরু, এখানে যেহেতু আমার i এর মান 1 থেকে শুরু, এর জন্য বলছি i ইকুয়াল 1। তারপর হচ্ছে শর্ত বা সর্বশেষ মান কত, যেহেতু আমি 100 পর্যন্ত যোগ করবো, এর জন্য বলছি i লেস দেন ইকুয়াল 100। 3 নম্বর হচ্ছে i এর মান কত করে বৃদ্ধি, যেহেতু 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ এক এক করে বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা বলছি 1 প্লাস প্লাস। এরপর হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা হচ্ছে আমার সামের সূত্র। প্রিন্টএফ মডুলাস ডি ইজ সাম, এটা হচ্ছে আমার ফলাফল প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। প্রিন্টএফ মডুলাস ডি ইজ সাম। গেটসিচ হচ্ছে প্রোগ্রামের আউটপুট ধরে রাখার জন্য। এখন আমরা আলোচনা করব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n সিরিজের যোগফল বের করা শিখব। আমার এতক্ষণ ছিল যেখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট প্লাস 100, সেক্ষেত্রে আমরা এখন ইউজ করতেছি n। পার্থক্য শুধু 100 এবং n। যদি 100 হয় সেক্ষেত্রে আমার মানটা দেওয়া আছে, এখানে পরিবর্তনটা কি হবে, আমরা এখানে ইন্ট থেকে যদি শুরু করি, ইন্ট আই এন সাম। আগে যেহেতু এখানে ইন্ট আই সাম ছিল, এখন আমরা ইউজ করছি ইন্ট আই এন সাম। যেহেতু আমরা সর্বশেষ মানটা এন জানি না, এর জন্য আমাকে একটা ভেরিয়েবল ঘোষণা করতে হচ্ছে এন। প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এন। এখানে
যেহেতু আমি n এর মান জানি না, সেক্ষেত্রে আমাকে n এর মান প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা n এর মান দিচ্ছি কি, একটা ভ্যালু দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ n। যেহেতু n এর মান আমাকে দিতে হবে যে আমি কত পর্যন্ত যোগ করব। যেহেতু আমরা এখানে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমাকে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যে n এর মান দিলাম সেটা কি ধরনের মান, এর জন্য আমরা এখানে লিখছি স্ক্যানএফ মডুলাস d, এবং n এর মানটা কোথায় থাকবে সেটা হচ্ছে অ্যাড্রেস n। আর এরপর যদি আমরা ফরের ক্ষেত্রে দেখি, ফরের মধ্যে তখন ছিল i equal 1, i less than equal 100। আমরা এখানে 100 এর পরিবর্তে n ইউজ করছি, যেহেতু এর মধ্যে তখন ছিল 100 আর এখন কি n, সেই ক্ষেত্রে আমরা 100 এর পরিবর্তে n ইউজ করছি। আর অন্য কিছু যা আছে তাই আছে, এখানে কোনো পরিবর্তন নাই। আশা করি তোমরা আজকের এই ভিডিও থেকে অন্তত কিছুটা পার্থক্য বুঝতে পেরেছো এবং বেসিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা লাভ করেছো। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বেসিক স্ট্রাকচারটা যদি ভালো পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সি প্রোগ্রাম তোমাদের জন্য সহজ হবে। যে একটা প্রোগ্রাম করার জন্য বেসিক কি জিনিস লাগবে সেটা তোমাকে আগে জানতে হবে। তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে যদি আমরা একটা সিরিজ যোগ করি সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামটা কী ধরনের হতে পারে। আমরা সিরিজের মধ্যে একটু পার্থক্য দেখেছি, যদি সিরিজটা সর্বশেষ মান দেওয়া থাকে তাহলে কী হবে, আর যদি মান দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।